নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। আজকে চতুর্থ দফার নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে যে খবরের দিকে প্রথমে নজর রাখবো, 24-এর মহারণের আজ চতুর্থ দফা। 8 কেন্দ্রে চলছে নির্বাচন, তবে মোটের ওপর ভোট শান্তিপূর্ণভাবে চললেও সকাল থেকে দফায় দফায় উত্তেজনায় রণক্ষেত্র হয়েছে বর্ধমানের মন্তেশ্বর। দিলীপ ঘোষের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বর্ধমানের দুর্গাপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এবং দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন এক গ্রামবাসী। বিজেপি প্রার্থীর নিরাপত্তা রক্ষীর মারে একজন আহত হয়েছেন বলেই অভিযোগ উঠেছে। একাধিক সংবাদ মাধ্যমের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ। উত্তেজনা ছড়িয়েছে গোটা ঘটনায়, রীতিমতো রক্তারক্তির পরিস্থিতি দুর্গাপুরে। ঘটনায় সংশ্লিষ্ট জেলা শাসকের থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাকশন টোকেন রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচনী আধিকারিক। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে মন্তেশ্বরের যে ছবিটা আমরা দেখেছিলাম, যে সকাল থেকেই কিন্তু একটা চাপা উত্তেজনা ছিল এবং দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। দিলীপ ঘোষের গাড়ি ভেঙে দেওয়া হয়। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে জানো আমাদের? দেখো, সকালে আমরা যেমন যে চিত্র দেখেছিলাম মন্তেশ্বরে, আমরা কিন্তু সেই চিত্র কার্যত দেখতে পেলাম বিকেলবেলায় কালনা গেটের কাছে। সেখানে কিন্তু কার্যত দিলীপ ঘোষের সঙ্গে যে কনভয় যে গাড়ি ছিল পুলিশের, সেই গাড়ি ভাঙচুর হলো। সিআরপিএফের জওয়ান তিনি আহত হলেন, সুজিল যাদব তিনি আহত হয়েছিলেন। তাকে সেখানকার যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার মাথায় কিন্তু 3টি স্টিচ পড়ার মতো অবস্থা রয়েছে, এমনটা কিন্তু তাকে বলা হয়, যদিও তিনি স্টিচ করেননি। তবে তিনি আহত হয়েছেন, মাথায় তিনি লাঠির বাড়ি খেয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সকালবেলায় আমরা দেখেছিলাম যে মন্তেশ্বরের যে ঘটনা, সেই ঘটনা আমরা সেখানে দেখেছিলাম যে যখন বিজেপি প্রার্থী সেখানে যায়, তিনি ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছেন এমন অভিযোগ করেন সেখানকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কার্যত বলা যায় যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ওই মন্তেশ্বরের টুল্লা এলাকা। এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন বিজেপি প্রার্থী, তার সঙ্গে বচসা, এবং তিনি তেড়ে যান তৃণমূল কর্মীদের। এবং তার যেটা অভিযোগ ছিল যে তার ইলেকশন এজেন্টকে বসতে দেওয়া হয়নি এবং কার্যত ধাক্কা দেন তিনি তৃণমূল কর্মীকে, এবং তার নিরাপত্তা রক্ষীরা সেখানকার তৃণমূল কর্মীদের মারধর করেছে এমন অভিযোগ করা হয়। গাড়ি ঘিরে দেওয়া হয়। পরবর্তী সময়ে তার নিরাপত্তা রক্ষী সিআরপিএফ জওয়ানরা তাকে বের করে দিল। সংবাদ মাধ্যমের গাড়ি আক্রান্ত হন মহিলা সাংবাদিক। পরবর্তী সময় আমরা কি দেখলাম, পরবর্তী সময় সেই ছবির আবার আমরা পুনর্মূল্যায়ন দেখলাম বা পুনর্গঠন দেখলাম, বা আমরা আবার সেই ছবি দেখতে পেলাম যে কালনা গেটের কাছে মধ্যাহ্নভোজের পরে তিনি দিলীপ ঘোষ যখন যান কালনা গেটের কাছে, সেখানে তিনি ফের তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন। এবং বিক্ষোভ এতটাই তীব্র ছিল সেখানে কিন্তু তার যে নিরাপত্তা রক্ষী, তাকে বাঁচাতে এলে বা তাকে গার্ড করতে এলে তার মাথায় আঘাত লাগে এবং সেখানে রক্তপাত অবধি হয় এবং তার সেই নিরাপত্তা রক্ষীর গাড়ি অবধি ভেঙে দেওয়া হয়। পাশাপাশি এমন এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে সুপর্ণা, যে 75% কিছু বেশি ভোট কিন্তু বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, এই যে এবারের যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু অবশ্যই একটা চর্চা বা একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রইল। এবং ওই কেন্দ্রে কিন্তু বেশ কিছু সময় বিক্ষিপ্ত অশান্তির খবর আমরা দেখলাম, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তিনি কিন্তু জেলা শাসকের কাছে রিপোর্টও তলব করেছে, যেমনটা তুমি বললে সুপর্ণা। বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে মন্তেশ্বরের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখলাম বর্ধমানের কালনায়। সেখানে কিন্তু দিলীপ ঘোষের কনভয়েতে হামলা করা হয় এবং সেখানে দিলীপ ঘোষের কনভয়েতে হামলার ঘটনায় একজন নিরাপত্তা রক্ষী তার মাথা ফেটে গিয়েছে এবং যেমনটা দেখা গিয়েছে যে তার মাথা ফেটে কিন্তু রক্ত পড়তে থাকে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে একদম শেষ লগ্নে চলে এসেছে, 6টা নাগাদ ভোট হওয়ার কথা ছিল, 75% কিছু ভোট পড়েছে এমনটাই কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ বলা যেতে পারে আজকের এই চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একদম হাই ভোল্টেজ হয়েছিল বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। দিলীপ ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন এই ঘটনা নিয়ে শুনবো একবার। দিলীপ দা, 2টি সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে এবং ওদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে ভোটে প্ররোচনা দিচ্ছিলেন। আমার বুথ এজেন্টকে মেরে নাক টাক ফাটিয়ে সকালে বার করে দিচ্ছে, বসতেই দেয়নি।
মুসলিম পাড়ায় ভোট, হিন্দু পাড়ার ভোটারদের ঢুকতেই দেয়নি, সকালে একজনও ভোট দিতে পারেনি। আমার কাছে কমপ্লেন এসে যখন এসছি, আমাকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, পরে ইট পাথর মারা হয়েছে, আমার পেছনের গাড়ি এবং সাংবাদিকদের সব গাড়ি ভাঙা হয়েছে, আহত হয়েছে, মহিলা সাংবাদিককেও ছাড়া হয়নি। সন্দেশখালির চেয়েও ভয়ঙ্কর অবস্থা তুল্লাতে হয়েছে আজকে। নেতাদের কোনো কন্ট্রোল নেই এবং এসপি সব জানেন, তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। সকাল থেকে কেন হচ্ছে, আমার ফোন এসছে, তাই আমি এসছি, আর এসব সিধা করবো আমি। আমরা যে ছবি দেখেছি মন্তেশ্বরের ঘটনার আবারও পুনর্গঠন ঘটেছিল বর্ধমানের কালনাগেটে এবং সেখানে দিলীপ ঘোষের কনভয়েতে হামলা করা হয়। ভাঙে দিলীপ ঘোষের কনভয় এবং দিলীপের কনভয়ের গাড়ি ভাঙচুরের ঘটনায় মাথা ফাটে এক নিরাপত্তারক্ষীর। গোটা ঘটনায় কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি প্রার্থী এবং এই ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করে কমিশন। এই ঘটনার পর দিলীপ ঘোষ ঠিক কি জানিয়েছেন শুনবো। विलेज के अंदर वहाँ पे भी क्या हुआ था? और देखिए, जहाँ भी हल्ला हो रहा है, जहाँ किसी विपक्षी दल के एजेंट को बैठने नहीं देते हैं, लोगों को वोटिंग करने नहीं देते, सालों से वो चलता है। हम लोग वहाँ जबरदस्ती आज एजेंट भी लगाया है, मार के निकालने के बाद फिर जाकर मैं बैठाया, और वहाँ मैं जब जा रहा हूँ अपने वोटर को हिम्मत देने के लिए, एक मुस्लिम बस्ती में बहुत तो हिंदू वालों को वोट नहीं देते हैं, मैं वहाँ जब जाता हूँ पथराव होती है, गाड़ी तोड़ा जाता है, हमारे वर्कर को मारा गया, हमारे सिक्योरिटी फोर्स को वुंडेड किया गया, और मीडिया पर्सन को भी इंडोर किया गया, उनका गाड़ी तोड़ा गया। अभी फिर क्या हुआ? अभी आप फिर से आप गए थे आपके पर्सन? अभी यहाँ वर्धमान नॉर्थ का 204 नंबर बूथ में गए तो वहाँ भी वही है, हुलिगन से चिल्लाने लगे, स्लोगन देने लगे और फिर ईंटा मारने लगे। आपके गाड़ी को भी तोड़ दिया गया सिक्योरिटी? हमारी सिक्योरिटी की गाड़ी टूटी, सिक्योरिटी के सर फूटी, दोनों का चोट लगा है। तो ये जो हिंसा, ये जो एंटी सोशल एलिमेंट्स पॉलिटिक्स में, इसका उसका उदाहरण है। दादा ये लोग कौन? ये सब टीएमसी के और एंटी सोशल क्या लग रहा है कि फ्री एंड फेयर और शांतिपूर्ण तरीके से सब वोटिंग हो रहा है। जहाँ वोटिंग करने नहीं दे रहे हैं 1-2-4 बूथ में, मैं जब जाता हूँ तब हिंसा होती है। तो क्या लग रहा है? এবার যে খবরের দিকে নজর রাখবো, দুর্গাপুরে তৃণমূলের পোলিং ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আবারও জানিয়ে রাখি, দুর্গাপুরের তানসেনের তৃণমূলের পোলিং ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কর্মীদের মারধরের অভিযোগ ওঠে, বেশ কয়েকজন তৃণমূলের কর্মী জখম বলেও দাবি করা হয়। পাশাপাশি সিপিএম এর কার্যালয়েও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীরা এই ঘটনার পরে বিজেপি কর্মীদের ধাওয়া করে। ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অর্থাৎ আবারও বলে রাখি, দুর্গাপুরের তানসেনে তৃণমূলের পোলিং ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ, সেই ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মোতায়েন করা হয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী, যাতে পুনরায় কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় সেই কারণের জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের পোলিং ক্যাম্পে হামলার অভিযোগ এবং এই হামলার ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। দেখো, যেমনটা দেখা গিয়েছে দুর্গাপুরে তৃণমূলের পোলিং ক্যাম্পে সেখানে হামলা করা হয় এবং মারধরের অভিযোগ ওঠে। এই গোটা ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপির দিকে। ঠিক কি জানা যাচ্ছে, জানো আমাদের? দেখো সুপর্ণা, যেটা ঘটনা সেটা হচ্ছে যে দুর্গাপুরের প্রথম যে গন্ডগোলটি, বড় গন্ডগোলের খবর আছে, সেটা হচ্ছে দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের আমরা এলাকায়, এবং পরবর্তীতে তুমি যেমনটা বলছিলে যে তানসেন এলাকায়, সেখানে তৃণমূল কংগ্রেসের যে ক্যাম্প অফিস ছিল সেই ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এই হামলা চালিয়েছে এবং তাদের যে ক্যাম্প অফিস ছিল সেই ক্যাম্প অফিসটি ভেঙে দেওয়া হয়।
দেখো, গোটা ঘটনার পরে কিন্তু তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পাশেই কয়েকজনকে ধাওয়া করে এই বিজেপির যারা কর্মী সমর্থক তারা যখন খবরটা পায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে, প্রচুর জমায়েত হয়ে যায় এবং তারা কয়েকজনকে ধাওয়া করার চেষ্টা করে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তানসেন এলাকায় এবং যেটা অভিযোগ যে সেই সময় যারা ওই ক্যাম্পে উপস্থিত ছিল তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, এরকমটা অভিযোগ উঠছে। গোটা বিষয় সামাল দিতে কিন্তু দুর্গাপুর থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখানে যে উত্তেজিত জনতা ছিল তাদেরকে কোনো ক্রমে সেখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এই মুহূর্তে। তবে গোটা ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি যে তার কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরের দিকে দুর্গাপুরের যে 12 নম্বর ওয়ার্ড আমরা এলাকা, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ উঠেছিল এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ বিজেপির যে সেখানে কর্মী সমর্থকরা ছিল তাদেরকে মারধর করে। অর্থাৎ বিজেপির যেটা অভিযোগ যে 50 থেকে 60 জনের একটি বাইক বাহিনী তারা হঠাৎ করে আসে এবং সেখানে সেই সময় যারা বিজেপির কর্মীরা ছিলেন তাদেরকে মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনায় যখন তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছেছিল সেই সময় তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি নেতৃত্ব এবং লক্ষণ ঘড়ুই ঘটনাস্থলে। জানার চেষ্টা করছিলাম আমরা সকাল থেকে যে সার্বিক চিত্র দেখিয়েছি সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ উঠেছে তৃণমূলের পক্ষে এবং কোথাও দেখা গিয়েছে তৃণমূলের পক্ষ থেকে বুথ জ্যাম্প করা হয়েছে, কোথাও ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের কিন্তু ছবি উঠে এসেছে। তবে এই মুহূর্তে যে ছবির কথা আমরা আলোচনা করছি, যে কথা বলছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের পোলিং ক্যাম্প সেখানে ভেঙে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখানে নিরাপত্তা বাহিনী বা রাজ্য পুলিশের ঠিক কি ভূমিকা ছিল? দেখো, রাজ্য পুলিশ বা নিরাপত্তা বাহিনী বা কেন্দ্রীয় পুলিশ, সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু বুথের দায়িত্বে ছিলেন এবং বুথে যাতে যারা ভোট দিতে আসছে সাধারণ ভোটার তারা যাতে করে সুষ্ঠু এবং নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই দায়িত্বে তারা ছিলেন। পাশাপাশি বেশ কিছু এলাকায় যে ঘটার খবর পাওয়া গেছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল এবং তারা সঙ্গে সঙ্গে গিয়ে সেই ঘটনা যাতে আর না ঘটে বা সেই ঘটনা যাতে তার কিন্তু ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করতে লক্ষ্য করা গেছে। তবে এদিন তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে সময় তৃণমূলের ক্যাম্পে যারা ছিলেন তাদের বেশিরভাগ কর্মীরাই যে সময় লাঞ্চের জন্য গিয়েছিলেন অর্থাৎ খেতে গিয়েছিলেন সেই সময়েই এসে কিন্তু এই অতর্কিত হামলা চালানো হয়েছে এবং যার ফলে তাদের যে ক্যাম্প অফিস ছিল সেটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, এমনটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকেও কিন্তু পাল্টা অভিযোগ করা হচ্ছে। দেখো, গোটা ঘটনা ঘিরে অর্থাৎ সার্বিকভাবে যদি পশ্চিম বর্ধমানের চিত্রটা লক্ষ্য করা যায়, সকালের দিকে আমরা বিভিন্ন যে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা জানাচ্ছিলেন যে সকালের দিকে কিন্তু নির্বিঘ্নেই ভোট হচ্ছিল, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে দু একটি বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর আসে এবং দুর্গাপুরের ক্ষেত্রে যে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু গন্ডগোলের খবর আসতে শুরু করে এবং বিজেপির লক্ষণ ঘড়ুই তিনি অভিযোগ করতে থাকেন বিজেপির যে তৃণমূলের যারা দুষ্কৃতী রয়েছে তাদের দিকে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয় বিজেপির দুষ্কৃতীদের দিকে। দেখো, সব মিলে বিক্ষিপ্ত দু একটি ঘটনা ঘটেছে, বাকি নির্বিঘ্নে ভোট হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যারা রাজনৈতিক নেতা নেত্রী রয়েছেন তাদের এটা অভিমত। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম যে বর্ধমান দুর্গাপুরের যে ছবি আমরা দেখাচ্ছি, তৃণমূলের পোলিং ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় যেমনটা জানা গিয়েছে যে অতর্কিতে হামলা চালায় বিজেপি এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে এই গোটা ঘটনায় চাপা উত্তেজনা সৃষ্টি হয় যাতে নতুন করে কোনো রকম অশান্তি না হয় সেই জন্য দুর্গাপুর থানার পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তিনি কি জানিয়েছেন শুনবো। সিপিএম এবং বিজেপি যৌথভাবে ভাঙচুর করেছে আমাদের টেন্ট, এই দেখতে পাচ্ছেন আমাদের টেন্ট, আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, আমাদের কর্মী আহত হয়েছে এবং বিশেষ করে মহিলাদের গায়ে হাত দিয়েছে বিজেপি। এখানে আজকে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এখানে শান্তিপূর্ণ ভোট চলছিল, এখানে অ্যাটাক করেছে এবং আমাদের টেন্ট অফিস ভেঙে দিয়েছে, মহিলাদের ওপর আক্রমণ করেছে। বিজেপি এবং সিপিএম যৌথভাবে করেছে এটা। আমাদের ছেলেরা যখন লাঞ্চে গেছিল, একটু ক্যাম্প ফাঁকা ছিল, সেই সময়
ঘটিছে। একদম সবাই বহিরাগত। এলাকার সিপিএম এবং বিজেপি যৌথভাবে ভাঙচুর করেছে আমাদের টেন্ট। এই দেখতে পাচ্ছেন আমাদের টেন্ট, আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, আমাদের কর্মী আহত হয়েছে এবং বিশেষ করে মহিলাদের গায়ে হাত দিয়েছে বিজেপি। এখানে আজকে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এখানে শান্তিপূর্ণ ভোট চলছিল, এখানে অ্যাটাক করেছে এবং আমাদের টেন্ট অফিস ভেঙে দিয়েছে, মহিলাদের ওপর আক্রমণ করেছে। বিজেপি এবং সিপিএম যৌথভাবে করেছে। এটা আমাদের ছেলেরা যখন লাঞ্চে গেছিল, একটু ক্যাম্প ফাঁকা ছিল, সেই সময় ঘটিছে। একদম সবাই বহিরাগত এলাকার। আমরা ফিরলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, ছাপ্পা ভোটের অভিযোগ। মুর্শিদাবাদের কাশিম বাজারে ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, দেখো, যেমনটা জানার চেষ্টা করবো যে মুর্শিদাবাদের কাশিম বাজারে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি ঘটনা ঘটেছিল জানাও আমাদের। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন তার এলাকায় তার বুথগুলোকে কিন্তু পরিদর্শন করছিলেন এবং ঠিক বিকালের টাইমে কিন্তু তার কাছে খবর আছে তৃণমূল সূত্রে যে তৃণমূলের একটি গ্রুপে পোস্ট করা হয়েছে এই সমস্ত এলাকায় যারা মৃত রয়েছে এবং এখনো তাদের ভোটার লিস্টের নাম রয়েছে, তাদেরকে কিন্তু তাদের ভোটগুলি ছাপ্পা দিয়ে বলে তার কাছে একটি খবর আছে এবং তারপরে কিন্তু তিনি ছুটে যায় এবং একটি বুথে যায় তখন তাদের অভিযোগ করেন সেই মহিলারা 2 ঘন্টা হলো 3 ঘন্টা হলো আমরা দাঁড়িয়ে আছি, এখনো লাইন যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানেই দাঁড়িয়ে রয়েছি, এখনো পর্যন্ত ভোটের যে সেটা হয়নি। তারপরে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বুথের ভেতরে ঢোকে এবং প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলে যেটা জানতে পারে যে তাদের যে আগের প্রিসাইডিং অফিসার ছিলেন একজন মহিলা, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই কিন্তু এই ধীর গতিতে কিন্তু ভোট হয় এবং সেই কারণে কিন্তু প্রিসাইডিং অফিসারও চেঞ্জ করা হয়েছে এবং তারপরেই কিন্তু তিনি সেই এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং এলাকার লোকজনও কিন্তু আমাদের ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেয় যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এবং দীর্ঘক্ষণ হলো লাইনে দাঁড়িয়ে আছি। তো তারপরে কিন্তু বুথ থেকে বের হয়ে অধীর রঞ্জন চৌধুরী এসে এই বিস্তপ্ত মন্তব্য করে যে তৃণমূল সূত্রে আমাদের কাছে খবর এসেছে তৃণমূলের একটি গ্রুপে পোস্ট করা হয়েছে এই ছাপ্পা ভোটের এবং তারপরে কিন্তু তিনি আরো কয়েকটি এলাকা ঘোরেন এবং ইতিমধ্যেই কিন্তু তিনি তার যে কার্যালয়ের কাছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং পাশাপাশি আজ সকাল থেকে কিন্তু মুর্শিদাবাদ এলাকায় কিন্তু শান্তিপূর্ণই ভোট হয়েছে, কিছু কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে এবং তারপরেও কিন্তু অধীর রঞ্জন চৌধুরী প্রেস মিট করেন এবং প্রেস মিটে করে কিন্তু বলেন যে কয়েকটি বুথ রয়েছে সেই বুথগুলির জন্য রিপোলিং এর কিন্তু তিনি দাবি করেছেন, সেই কয়েকটি বুথে কিন্তু রিপোলিং হবে, কেননা ওখানকার এলাকার লোকেদের সাথে কথা বলে তিনি জানতে পারছেন সেই এলাকায় ছাপ্পা হয়েছে এবং সেই এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছে রানীনগর, শামশেরগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু ঘটনাগুলি ঘটেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি বলেছেন যে বিক্রম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে যেখানে কেন্দ্রীয় বাহিনী মজুদ রয়েছে, যেখানে রাজ্য পুলিশ রয়েছে, কড়া নিরাপত্তার বলয়ে নির্বিঘ্নে ভোট করার জন্য বদ্ধপরিকর যেখানে নির্বাচন কমিশন, সেখানে কিভাবে প্রিসাইডিং অফিসারের সামনে ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন অধীর বাবু? ঠিক কি কারণে অভিযোগ তুললেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের ঠিক কি ভূমিকা ছিল? দেখো, প্রথমে আমরা বলে রাখি রাজ্য পুলিশের কিন্তু আজকে ভূমিকা আমরা দেখতে পেরেছি অধীর রঞ্জন চৌধুরীর সবাই, কারণ যখন তিনি একটি বুথে গিয়েছিলেন পরিদর্শনে তখন কিন্তু তিনি অভিযোগ করেন যে বুথ থেকে প্রায় 100 মিটারের মধ্যেই বলা যেতে পারে যে সেখানে কিন্তু তৃণমূলের অনেক কর্মীরা ছিলেন এবং তৃণমূলের যে ফ্ল্যাগ লাগানো ছিল সেগুলো কিন্তু অনেক নিচু করে লাগানো ছিল, যেখানে মানুষদেরকে যেতেও কিন্তু সমস্যা হচ্ছিল। সেই সময় যখন তিনি ওখান দিয়ে যান অধীর রঞ্জন চৌধুরী কিন্তু পুলিশ প্রশাসনকে জানান যে এই ঘটনা ঘটেছে, আপনারা পদক্ষেপ দিন এবং তারপরে কিন্তু পুলিশ প্রশাসন আসার পরে কিন্তু ওই এলাকার ওই লোকের সামনে দিয়ে কিন্তু পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু যায় এবং তারপরেই দেখা গেল অবাক কর কাণ্ড যে সেখানে কোনো কিছু না বলে তৃণমূল কর্মীদের কিন্তু না কোনো কিছু বলে অধীর রঞ্জন চৌধুরী গাড়ি আসতে দেওয়া হবে এবং তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে রাজ্য পুলিশের সাথে অধীর রঞ্জন চৌধুরী এবং তারপরে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী গাড়ি ছেড়ে দেওয়া হয়, কিন্তু তারপরে কিন্তু সংবাদ মাধ্যমের সমস্ত কর্মীদের কিন্তু গাড়ি আটকে দেওয়া হয়, সেখানেও কিন্তু আমাদের সাথে খবর চলে এবং সেন্ট্রাল ফোর্সের কিন্তু এটাই একটা কোশ্চেন, সেন্ট্রাল ফোর্স যেখানে দেওয়া হয়েছে সেখানে কিভাবে র্যাগিং এর কোশ্চেন আসছে, কেন র্যাগিং হচ্ছে বা কেন ছাপ্পার কথা হচ্ছে? অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে
সেন্ট্রাল ফোর্সদেরকে চোখে ধুলো দিয়ে কিন্তু সেই কাজগুলি করছে এবং তৃণমূলের এজেন্টরা কিন্তু সেই ভিতরে কিন্তু তারা ছাপাবাজি করছে বলে অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ। পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়েও কিন্তু তিনি কোশ্চেন করেছে যে এই যে বুথের পাশে যে যেভাবে জমায়েত হচ্ছে, কেন সেন্ট্রাল ফোর্স কোনো কিছু করছে না, কেন বারবার অধীর রঞ্জন চৌধুরীকে ফোন করতে হচ্ছে, কেন বারবার তাকেই ছুটে যেতে হচ্ছে, কেন পুলিশ প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না। এবং এটাও বলেছে যখন তার গাড়ি যখন আটকে দেওয়া হলো তখন তিনি বলেছেন যে আমার গাড়ি যখন আটকে দেওয়া হলো তাহলে বিজেপি প্রার্থীর সাথেও অনেকে ঘুরছে, তাদেরকে কেন আটকানো হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের সাথে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন আটকানো হচ্ছে না, শুধু কেন অধীর রঞ্জন চৌধুরীকে আটকানো হচ্ছে, তারা ভয় পাচ্ছে। অনেক ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানতে পারলাম, মুর্শিদাবাদ লোকসভার আসনের কাশিম বাজার পৌর অবৈতনিক প্রাথমিক স্কুলে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে এবং এই ঘটনায় প্রায় ভোটারদেরকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যান অধীর রঞ্জন চৌধুরী এবং সেখানে অভিযোগ করেন ছাপ্পা ভোটে। ঠিক কি জানিয়েছেন ভোট দাতারা এবং অধীর রঞ্জন চৌধুরী, শুনবো। এই আমরা 3টে থেকে দাঁড়িয়েছি, 3টে থেকে লাইনে সমানে দাঁড়িয়েছি। এখন টাঙ্গনে ছিল সব রোদের মধ্যে খুললো, এতক্ষণে আমার দাঁড়িয়েছে এখানে ঠাঁই দাঁড়িয়েছি, এখন যেতে পারিনি এখনো। হ্যাঁ এনাকে দেখলাম, এখনই উনি চলে গেলেন, বললো যে কোনো চাপ নেই, ওখানে ভিতরে অসুস্থ ছিল কেউ, আমরা তো বুঝতে পারছি না এবার। হ্যাঁ হ্যাঁ ভোটটা চাইছি আমরা, ভোটটা যেন হয়ে যায় ভালো মতো। অসুবিধা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, লাইন তো নড়ার নাম নেই, এই একইভাবে দাঁড়িয়ে থাকতে অসুবিধা। এইভাবে অনেকক্ষণ থেকে কি হচ্ছে আমরা জানি না, বুঝতে পারছি না। 2 ঘন্টা অন্তত লাইনে দাঁড়িয়ে থাকা হলো, না আগাচ্ছে না, একইভাবে রয়ে গেছে। এখন বলছে নাকি হবে, এখন বললো নাকি এখন নড়ছে লাইন, ওই যে এখন এগোচ্ছে।